নমস্কার। ভোটাধিকার প্রয়োগ ঠিক তার বিপরীতে ভোট বয়কট কথাটি আজকাল বেশি শোনা যায়। রাজ্যের বিভিন্ন জায়গায় নাগরিকরা যখন তাদের অধিকার ভোগ করতে না পারেন তখন ভোট বয়কটের ডাক দেন। কার্যত ভোট বয়কট করেও নজির রেখেছেন এই রাজ্যের ভোটাররা। খুব কম সংখ্যক জায়গায় হলেও এবারের লোকসভা নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে। যারা বলছেন যে জনগণের কাছে দায়বদ্ধ, সেদিক থেকে তাদের দিকে আঙ্গুল তুলে কথাগুলো বলা নাগরিকদের তরফে যে আপনারা আপনাদের দায়বদ্ধতা যে আছে সেটা আপনারা মুখে বললেও বাস্তবে সেটা করে দেখাতে পারছেন না বলে আমরা ভোট বয়কট করছি। সেদিক থেকে নাগরিকদের এই বক্তব্যগুলো এখন আর তাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে তা নয়, তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথাগুলো বলছেন। আমরা গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি সংবাদ তুলে ধরেছি নাগরিক সমস্যা নিয়ে, মূলত সেই সংবাদ, এবং আজও সেই সংবাদে আমরা সাক্ষী রইলাম যে এই সময়ের মধ্যে তারাও তাদের মতন করে ভোট বয়কটের ডাক দিয়েছে। নাগরিকরা তাদের মতন করে ভোট বয়কটের কথা বলছেন, ব্যাখ্যা করছেন যে তাদের যে দাবি, তাদের যে প্রস্তাব, তাদের যে সমস্যা সেগুলো সমাধান হচ্ছে না। সেদিক থেকে রাজ্যের বিভিন্ন জায়গার মতো একেবারে স্মার্ট সিটি আগরতলাতেও নাগরিকরা তাদের রাস্তাঘাট সহ অন্যান্য যে দাবিগুলো সাধারণভাবে প্রশাসনিক স্তরের আধিকারিক কিংবা জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরার চেষ্টা করেন, যখন সমস্যার সমাধান হয় না তখন তারা ভোট বয়কটের ডাক দেন। আমরা সেদিক থেকে বলছি, ভোট বয়কটই কি শেষ অস্ত্র? একজন নাগরিক হিসাবে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন, তিনি নেতা ঠিক করবেন, তিনি জনপ্রতিনিধি ঠিক করবেন। তার কাছে একাধিক নেতৃত্ব জনপ্রতিনিধি থাকা মানে তিনি তার মতন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা কয়েকটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে জনগণ তাদের কথাগুলো তুলে ধরেছিল সংবাদ মাধ্যমের কাছে। তারা রাস্তার দাবি করছেন, বিদ্যুতের দাবি করছেন, বিশুদ্ধ পানীয় জলের দাবি করছেন, আবার কেউ কেউ বলছেন যে এই সময়ের মধ্যে যে দাবিগুলো তারা উত্থাপন করেছেন সেই দাবি পূরণ করা দূরের কথা, সেই দাবি শোনার মতন কেউ নেই। এবং যারা প্রশাসনিক স্তরে যারা আছেন আধিকারিকরা, তারাও তাদের দাবিগুলো পূরণ করছেন না। যারা জনগণের ভোটে কিংবা বলা যেতে পারে ভোট না পেয়েও যারা নির্বাচিত হয়েছেন, তারা তাদের মুখোমুখি হচ্ছেন না এবং তারা তাদের কথাগুলো শুনছেন না। জনগণ সেদিক থেকে ক্ষিপ্ত হয়ে উঠেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা যখন এই সংবাদগুলো তুলে ধরি তখন তারা নিজেদের ক্ষোভের কথা যেমন জানান, ঠিক তার পাশাপাশি ভোট বয়কটের হুমকি দেন। তাহলে ভোট বয়কট কি জনগণের কাছে শেষ অস্ত্র? আর কোনো তাদের কাছে কি অস্ত্র নেই যে এইভাবে তারা প্রয়োগ করতে পারেন, যেখানে প্রশাসন সেখানে বাধ্য হবে, তথাকথিত সমাজসেবীরা সেখানে বাধ্য হবে যে তাদের দাবি পূরণ করতে? কেউ কেউ বলবেন যে এই সময়ের মধ্যে এগুলো একটা প্রাসঙ্গিক বিষয়, প্রত্যেক নির্বাচনের সময় সেগুলো দেখা যায়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে যেমন শোনা গেছে, এখন যখন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন গনিয়ে আসছে তখনও সেই কথাগুলো শোনা যাবে। কেউ কেউ বলছিলেন যে যখন ভিলেজ কমিটির নির্বাচন আসবে তখন আরও বেশি করে শোনানো হবে, কারণ এডিসি এলাকার উন্নয়ন নিয়ে যে কথাগুলো বলা হয় বাস্তবে তার ছিটে ফুটো নেই। কেউ কেউ বলেন যে এই সময়ের মধ্যে জনগণের যে দুর্ভোগ, জনগণের যে সমস্যা, সেগুলোর সমাধান আগে দরকার। একেবারে গ্রামীণ এলাকা হোক বা বলা যেতে পারে পাহাড় এলাকা হোক বা রাজ্যের সমতলের শহর কেন্দ্রিক এলাকাগুলো হোক, সেখানেও কিন্তু সমস্যা রয়েছে। নাগরিকদের কাছে সমস্যার কথা যখন, নাগরিকদের তরফে অভিযোগ, সমস্যার কথা যখন নেতাদের কাছে তুলে ধরা হয় তখন কোনো কোনো নেতা সেই এলাকায় আর যান না। এবং আমরা আরও একটি কথা খুব শুনি, সেটা হচ্ছে ভোটের সময় নেতারা আসেন, ভোটের আগে নেতারা আসেন, ঠিক যখন ভোট শেষ হয় তারপর আর তাদের পাত্তা পাওয়া যায় না। এমন কথা শুধু শহরের মানুষ বলছেন বা গ্রামের মানুষ বলছেন, পাহাড়ের মানুষ বলছেন এমন নয়, একেবারে যারা পার্টির স্তরে যারা ঘনিষ্ঠ তারাও সেই কথাগুলো বলছেন। কখনো কখনো আমরা দেখি সামাজিক মাধ্যমগুলোতে এ নিয়ে ঝড় বয়ে যায়। সেদিক থেকে এই সময়ের মধ্যে যারা এই কথাগুলো শুনলেন, কথাগুলো যারা আপনার এলাকার যে সমস্যাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি বা পারছি না, সেদিক থেকে আপনিও বলবেন যে হ্যাঁ আপনার এলাকায়ও এমনটা হয়েছে, তখন আপনার এলাকার নাগরিকরা ভোট বয়কটে ডাক দিয়েছেন। আমরা আপনাদের প্রত্যেকের কাছ থেকে শুধু প্রতিক্রিয়া নেব যে সত্যি সত্যি কি ভোট বয়কটই কি শেষ অস্ত্র? নাগরিকরা সরব হন। এবং আমি একটি কথা বারবার বলি, ত্রিপুরার মানুষ মানে সেখানে রাজনৈতিক দিক থেকে খুব সচেতন এবং প্রত্যেক বছরের প্রত্যেকটি নির্বাচনে তাদের অংশগ্রহণ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তারা সেদিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কেউ কেউ বলেন যে প্রত্যেকটি নির্বাচনের সময়
যে সংখ্যক ভোট বিগত দিনে পড়তো বা প্রদত্ত ভোট তার নিরিখে গত কয়েকটি নির্বাচনে তার প্রভাব হয়তো খানিকটা পড়েছে, বা এই ভোট ধরে রাখতে পারেনি বিগত দিনে যখন প্রদত্ত ভোটের হিসাব হতো, বা তার সঙ্গে পার্থক্য আছে। তার যুক্তিকতা কি বা তার সঙ্গে কে একমত হবেন বা একমত হবেন না সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই ঘটনাটা খুব প্রযোজ্য যে যারা ভোট বয়কটের ডাক দেন তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন। কেউ কেউ স্বীকার করেন যে যারা নাগরিকদের সমস্যার সমাধান করতে পারছে না তারা কিভাবে ভোট চাইছেন। জনপ্রতিনিধি হোক, জনগণের দ্বারা নির্বাচিত হোক কিংবা মনোনীত হোক, বা নির্বাচন হলো না বলে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হোক, তারা কিন্তু তাদের সমস্যার কথা শুনবেন, জনগণের সমস্যার কথা শুনবেন, সমাধানের চেষ্টা করবেন। এবং এই সময়ের মধ্যে রাজ্যের একাধিক জায়গায় যখন নাগরিক সমস্যা নিয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, তখন অনেক ক্ষেত্রে নেতৃত্ব এই দৃশ্যগুলো দেখে সরাসরি অভিযোগ করেন যে জনগণ নাকি বিরোধীদের কথায় চলছে, বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছে। একজন সাধারণ নাগরিককে তার রাজনৈতিক তকমা দিয়ে বলা যেতে পারে তারা বিরুদ্ধাচরণ করছেন বিভিন্ন জায়গায়। শাসক দলের একাধিক নেতৃত্ব আছেন, সরাসরি সামাজিক মাধ্যম হোক কিংবা নিজেদের মাধ্যমগুলোতে সেখানে প্রচার করে বিষয়গুলো উত্থাপন করেন। আমরা একবার শুনি যারা সমস্যা জর্জরিত মানুষ আছেন, যারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। নেতাদের বিরুদ্ধে তাদের কি অভিযোগ, ভোট বয়কটের কি প্রেক্ষাপট, আমরা একবার শুনি। আপনাদের রাস্তা নিয়ে কি অসুবিধা? আমাদের রাস্তা নিয়ে এই অসুবিধা আছে। দীর্ঘ 25 বছর ধরে সিপিএম ছিল, রাস্তা হয়নি। এখন বিজেপি সরকারকে এনেছি আমরা অনেক পরিশ্রম করে, এখন আমাদের রাস্তা হয়নি। আগামী দিন আমরা রাস্তাঘাট অবরোধ করতে যাব বা ইলেকশনে ভোট বয়কট করে দেবো। এলাকার লোক, পুরা পাড়ার লোক, আমাদের এলাকার লোক, আমরা আর ভোট দিতে যাব না কাউকে, কোনো সরকারকে ভোট দেবো না। আমরা কিচ্ছু চাইনি, শুধু রাস্তা চেয়েছিলাম। সেটাও যখন হয়নি, আমরা এখন ইলেকশনে ভোটে বয়কট করে দিব। আমাদের এলাকার লোক, আমরা ভোট দিব না। কিসের জন্য ভোট দিব? কি অসুবিধা হচ্ছে? আমাদের রাস্তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ঢোকার মতো কোনো রাস্তা নাই, লোক যে হেঁটে যাবে। ভোট বয়কটই কি শেষ অস্ত্র? বুঝছি না, আমার একটু বলুন। ভোট বয়কটই কি শেষ অস্ত্র? ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তো আমার বয়স প্রায় 40-45 বছর। আমার জন্মের পর থেকে দেখতেছি এই রাস্তাটার যে একটা বেহাল অবস্থা, সেটা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের মধ্যে কোথাও আছে বলিয়া। তো সেই নিরিখে আমরা এই রাস্তার এই বেহাল অবস্থা দেখে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বললাম, যে পঞ্চায়েত, বিডিও, এসডিএম, ডিএম, মুখ্যমন্ত্রী, সবার সাথে আমরা কথা বলেছি। তার রিসিভ কপি আমার কাছে আছে, ওই দেখেন যা যা দিয়েছি সব রিসিভ কপি আছে, ওই দেখেন সবের স্বাক্ষর আছে। আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলছি, তারাও বলছে যে না হবে, ইদানিং দেবো, আজকে দেবো, কালকে দেবো করে দেয় না। তারপরে আমরা রাস্তা অবরোধ করেছি, ওখানেও এসে আমরা নেতা অনেক লোক এসে বললো যে না রাস্তা হয়ে যাবে। অফিসাররা আইলো, আইয়াও বললো যে রাস্তা হবে। তারপরেও আমাদের রাস্তা হয় না। এই রাস্তা দিকে আমরা একটা গাড়ি নিয়ে, একটা টুকটুক নিয়ে যাতায়াত করতে পারি না। তো তারপরে একটা হয়েছে, দেখেন এই সব কিছু দেওয়ার পরে আজকে প্রায় 1 বছর আগে একটা অর্ডার বের হয়েছে যে রাস্তাটা 500 মিটার রাস্তা হবে ড্রেন সহ। কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। তারও আছে, ওই জানি মুখ্যমন্ত্রী থেকে দপ্তর থেকে দেওয়া হয়েছে। আমরা জানি না কি কারণে এই রাস্তাটা হয় না। আমরা চাইছি যে এই রাস্তাটা স্থায়ী সমাধান, বা রাস্তাটা যাতে সুন্দরভাবে সাইডে দিয়ে ড্রেন, রাস্তাটা সোলিং করিয়া ড্রেন দিয়ে আমরা রাস্তাটা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি। আর তারপরেও যদি না হয়, আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে অত্র এলাকায় আমরা প্রায় 100-150 ফ্যামিলি আছি, আমরা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।
কারণ হচ্ছে ভোট বয়কট করার কারণ কি, আমরা যদি ভোট দিলাম, ভোট দেওয়ার কারণ হচ্ছে এই দেশের নাগরিক বলি আমরা ভোট দিলাম। এই দেশে যদি আমরা ভোটের কোনো মূল্য থাকলো না, তাও আমরা ভোট দেওয়ার কোনো প্রয়োজন আসে না। সরকারকে দেখে না, ডিএম, এসপি, জেলা পরিষদ, বিকেল সব অফিসের সংলগ্ন একদম পাশাপাশি। জেলা পরিষদ থেকে মনে হয় না 100 ফুট হবে বলে, ডিএম অফিস থেকে 50 মিটার হবে বলে মনে হয় না। এরপরেও রাস্তাটা হচ্ছে না। আমি বলছি যে এই রাস্তাটা যদি না হয়, তা আমরা ভোট আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি আমরা পাড়া প্রতিবেশী। পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এসসি রিজার্ভেশন করেছে। তাতে আমরা আমাদের বিজেপি পার্টির তরফ থেকে আমরা দিয়েছিলাম ডেপুটেশন না, আমরা ডিএমের কাছে লিখিত দিয়েছি এবং বিরোধী দল থেকেও দুটি গ্রামের প্রত্যেকের সিগনেচার নিয়ে ডিএমের কাছে মানে লিখিত দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ডিএম আমাদেরকে কল করেছিল। আমরা বিভিন্ন নগুলো আমরা জানিয়েছি যে আমাদের এখানে আমাদের গৌরনগর পঞ্চায়েতের এই 1 নং ওয়ার্ডে যে এসসি রিজার্ভেশন করা হয়েছে, তাতে দুটি গ্রামের মানুষ বা এলাকার মানুষ এটাতে বিক্ষুব্ধ হয়েছে, যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা সরকারের কাছে আমরা জানিয়েছি যে এটাকে সংশোধন করার জন্য। কিন্তু তা সত্ত্বেও সরকার এটা সংশোধন করে নাই, যার কারণে আজকে দুটি গ্রামের মানুষ মিলিত হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে যে যদি এই এসসি রিজার্ভেশনটি যদি এটা সুরাহা না করে বা এটা উঠিয়ে না দেয়, তাইলে আমরা সবাই মিলে এই ওয়ার্ডের ভোট বয়কট করা হবে। এটা আজকে আগামী পঞ্চায়েত নির্বাচন এটা ভোট বয়কট করা হবে, এটা সিদ্ধান্ত নিচ্ছে। মূলত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড? এটা 1 নম্বর ওয়ার্ড। এই 1 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা কতজন? এটাতে 1 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা হলো 417 জন। তো এর মধ্যে কি এসসি কি রয়েছে? মাগনা পাওয়ানোর লেগে, ফ্রি পাওয়ানোর লেগে মাইক দূর করতে আইব। কিন্তু মূলত তারার যে লুস্কান, তারা ছেলেবেলার স্কুল ফিস্কুল বন্ধ করে দিতে, স্বাস্থ্য ব্যবস্থা বন্ধ করে দিতে, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। এই মূর্খরা কিন্তু জানতো না। কালকে দেখেন মূর্খরা লাড়ি দিলে। তো এই আন্দোলন করতে গেলে সমস্ত লোক তাদের বিরুদ্ধে রুখতে হইব। আর এই রাস্তাটা আমার মনে হয় না এই সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতারা শিখাইব। জনসাধারণ লাভতে হইব। আর নাহলে যদি কোনো পার্টি এরকম ভাবে প্রতিশ্রুতি দিয়ে আয়ে যে তোমরা আন্দোলন করো, তোমরা সাথে আমরা আছি, এই আন্দোলন করো, নেতারা থাকে, তাহলে এই রাষ্ট্রের পরিবর্তন হবে। নাহলে এই রাষ্ট্রের পরিবর্তন হবে না। মনোবাদী আর এত নরম পার্টি না, এরা দিন খাড়ে কাজ করে শেষ করে দিয়েছে। তো ভারতবর্ষে কি রাখছে? গামলা করে লেছে, দেশটাকে খালি করে লেছে। এখন ছাড়া দে না কান্দাবাসির পাল্লা। তো এরা আসামি তো ছাড়বো না রাষ্ট্র, এরা আপনারা শেষ করে দিব আর কি। এটাই তো কথা। দাদা নমস্কার। যদি বুঝে মানুষ ভালো এবং ওই বহুত বয়কট, এই বয়কট, সেই বয়কট কোনো পরিবর্তন হবে কিচ্ছু পেত না। এরা যা করার দেশ ধ্বংস করে লাইতেছে। নমস্কার। এবং জনগণের কাছে যে অভিযোগগুলো থাকে সেই অভিযোগগুলো তারা নেতাদের কাছে তুলে ধরেন। এবং আমরা বিভিন্ন সময় দেখি সাধারণ মানুষ তার মতন করে কয়েকটি কথা বলে নেতাদের বিরুদ্ধেও সেখানে বক্তব্য রাখেন। এখন প্রশ্ন হলো, যিনি নেতা হয়েছেন বা জনপ্রতিনিধি নির্বাচিত হন কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হন, তিনি তো মানুষের কাছে দায়বদ্ধ, মানুষের জন্য কাজ করবেন বলে শপথ নিয়েছেন। তাহলে কেন মানুষের সমস্যার সমাধান হবে না? আমরা যে কয়েকটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি, অবশ্যই অনেকে বলবেন যে এই দৃশ্যগুলো কোনোভাবেই সুনির্দিষ্ট এলাকার করে দেখালে ভালো, আমরা সেদিক থেকে বলি। তখন তারা অনেকে বলবেন যে এগুলো সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা, সব জায়গার দৃশ্য এক নয়, অনেক জায়গার খুব উন্নত হয়েছে, সেইগুলো দেখানো খুব দরকার। অনেকে সামাজিক মাধ্যমে বলুন বা আমাদের সঙ্গে যারা নিবিড় সম্পর্ক রাখেন তারা সেই কথাগুলো বলেন। তার পাশাপাশি তারা এও বলেন যে এই সমস্যার সমাধান করা খুব সহজ, প্রশাসনিক কর্তাদের যদি আন্তরিকতা থাকে। জনপ্রতিনিধিরা কাজ করেন না, তারা সরকারের কাছে বা প্রশাসনের কাছে জনতার বিষয়গুলো তুলে ধরেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন।
আমি অ্যাকচুয়ালি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকের যে বিষয়টা দেখতে পেলাম এটা খুবই মানে গুড বয়কট। কি কারণে? তারা এখানে রাস্তা হয়নি, রাস্তার গাড়িতে, এটাই তো না? হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে এখনকার যে পঞ্চায়েত নির্বাচন, হয়তোবা এই পঞ্চায়েত নির্বাচনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবে, কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে শেষ কথা নয়। পঞ্চায়েত নির্বাচনের পরে যখন 2028-এ আবার বিধানসভা নির্বাচন আসবে, তখন এই রাজ্যের জনগণ বুঝিয়ে দেবে আমার মনে হয়। কারণ ওনারা যা শুরু করেছেন এই রাজ্যের মধ্যে, কি বলবো, নজিরবিহীন ঘটনাগুলো দেখতে পাচ্ছি। আজকে দেখতে পেলাম যে একটা স্কুলে, আজকে না মানে কালকে, স্কুলের মধ্যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে খাবার খাওয়ার পর। তো এইরকম যে দৃশ্যগুলি, আরো অনেকগুলি বিষয় আছে নিত্যদিন উঠে এসছে। তারপর আরেকটা বিষয় দেখতে পেলাম, সরকার স্কুলগুলিকে বন্ধ করে দিচ্ছে। 160টার মতন স্কুল ওনারা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছেন? কি কারণে বন্ধ করে দিয়েছেন? সেই স্কুলগুলিতে নাকি স্টুডেন্টের সংখ্যা কম, 30 বা 50-এর কম। তাহলে আমার প্রশ্ন হয়েছে, 30 বা 50-এর কম স্টুডেন্টের সংখ্যা হলো কি করে? আগে তো এরকম ছিল না। এখন স্টুডেন্ট সংখ্যা কমলো কি কারণে? নিশ্চয়ই সেই স্কুলগুলো কোনো না কোনো কিছু একটা কমতি আছে, যার কারণে কমছে। স্কুল স্টুডেন্ট সংখ্যা কম, যার ফলে ওনারা স্কুলগুলি বন্ধ করে দেওয়াটা যদি সলিউশন হয়, আমি মনে করি না যে এটা একটা সলিউশন, এটা একটা ভালো ডিসিশন বলে। আর আমাদের যিনি এখনকার বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার কথা কি বলবো, উনি তো মানে সমস্ত দপ্তরগুলি নিয়ে রেখেছেন ওনার হাতে। ঠিক আছে, উনি সমস্ত দপ্তরগুলি নিয়ে রেখেছেন, অথচ কিভাবে চলছে দপ্তরগুলি, কি অবস্থায় আছে দপ্তরগুলি, সেইগুলির দিকে ভালো করে ইনি নজর দিতে পারছেন না। তাহলে যদি ঠিক করে নজর দিতে না পারেন, তাহলে তার আমি আপনাকে বলবো যে আপনি একজন গণ্যমান ব্যক্তি, তাহলে এগুলি দপ্তর নিয়ে নেওয়াটা তো ঠিক নয় না। আপনি স্বাস্থ্য দপ্তর নিয়ে রেখেছেন, পিডব্লিউডি দপ্তর নিয়ে রেখেছেন, হোম ডিপার্টমেন্ট নিয়ে রেখেছেন এবং শিক্ষা দপ্তর নিয়ে রেখেছেন। তাছাড়া আরো অনেকগুলি দপ্তর আছে যেগুলি আমি নিজেও জানি না, অথবা মুখ্যমন্ত্রী তার জানেন কিনা এটাও সন্দেহজনক আছে। আপনারা যারা বিভিন্ন জায়গায় এই নাগরিকদের তরফ বা নাগরিক সমাজের তরফ থেকে যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বা কথাগুলো বলছেন, আজ বেশ কয়েকটি জায়গা থেকে সরাসরি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন তাদের বিরুদ্ধে অভিযোগ, বড়সড় অভিযোগে যে তারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। ভোটের বয়কট শেষ হচ্ছে। আসলে দেখেন, এই সরকারের কোনো চড়াই, তারা হলো পেশিবাদী। ভোট যদি ত্রিপুরা রাজ্যের জনগণ নাও দেয়, তাদের ক্ষমতা ধরে রাখতে হবে। কারণ পঞ্চায়েত নির্বাচনের ভোট তো বিধানসভার ভোট, পঞ্চায়েত ভোট, লোকসভার ভোট। পঞ্চায়েত ভোট যদি নাও দেয় বিজেপির সাথে নাও থাকে, তাহলেও তারা এই সব ত্রিপুরা রাজ্যে থাকবে। কারণ তারা হলো তা পেশিবাদী, সন্ত্রাসী। এই সরকারের কোনো লজ্জা আছে বলে আমরা সেটা মনে করি না। কারণ এই সারা ত্রিপুরা রাজ্যে যেইভাবে রাস্তা অবরোধ, পানীয় জলের জন্য, বিদ্যুতের জন্য, মিড ডে মিলের জন্য, মিড ডে মিল খেয়ে ছেলেমেয়েরা স্বাস্থ্য খারাপ হচ্ছে, হোস্টেলের ছাত্ররা খারাপ হচ্ছে। কিন্তু আসলে সরকার সম্বন্ধে আলোচনা মানুষ করতে করতে বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হওয়ার কারণটা হলো, কারণ এই রাজ্যের পেশিবাদীরা কমে গিয়েছে, কিন্তু সন্ত্রাসটাও কমে গিয়েছে। কিন্তু তাদের সরকার, ত্রিপুরা রাজ্যের আইন প্রশাসনটা যদি ঠিকঠাক মতো চলে, তাহলে ত্রিপুরা রাজ্যের সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াতে হবে। কারণ রুখে না দাঁড়ালে ত্রিপুরা রাজ্যের মানুষ বেঁচে থাকতে পারবে না। কারণ এই পরিমাণে সমস্ত গ্রামে গঞ্জে রাস্তাঘাটের বেহাল দশা হয়ে রয়েছে, কিন্তু সেটা আসলে
বলা মুশকিল, কারণ সরকারের অ্যাডভার্টাইজ, তাদের অ্যাডভার্টাইজে কোনো ক্ষমতা নেই। কারণ এই সরকার তাদের মতন করে চলছে, কিন্তু জনগণের জন্য ভাবনা চিন্তা এখনো করেনি, কর্মচারীর জন্য করেনি, বেকারের জন্য করেনি, মোটেই করেনি। কিন্তু তাদের মতন করে তারা চলছে, কিন্তু তাদের অ্যাডভার্টাইজের মাধ্যমে। আসলে আমরা পঞ্চায়েত ভোটে যদি বয়কট করি, কারণ এই পঞ্চায়েতে তো মানুষ প্রার্থীর বিরোধীরা বিগত পঞ্চায়েত প্রার্থী দিতে পারেনি, এখন আগামী দিন বুঝা যাবে বিরোধী কতটুকু প্রার্থী দিতে পারবে তাদের সাথে কম্পিটিশন করে। কারণ দেখার বিষয়, কারণ আরো সময় রয়েছে, 1-1.5 মাস রয়েছে, সেটা বুঝা যাবে, আমরা পরে আলোচনা করব। কারণ এখন পর্যন্ত যাই পরিস্থিতি রয়েছে, কিন্তু প্রার্থী দেওয়ার মতন পরিস্থিতি রয়েছে, দিতে পারবে, তাদের সাথে লড়াই করার মতন ক্ষমতা বিরোধীদের থাকবে বলে আমরা মনে করি। কারণ সারা ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের লোকসভা নির্বাচনের পরে স্তব্ধ হয়ে গিয়েছে, সন্ত্রাস মুক্ত হয়ে গেছে, এবং দুষ্কৃতিকারীরাও তাদের ভয়ভীতির মধ্যে রয়েছে। সেটা আসলে সরকারের জনগণের জন্য কাজ করার একটা ভূমিকা নেই। সমস্ত গ্রামে গঞ্জে রাস্তাঘাটের যে বেহাল দশা হয়ে রয়েছে, কিন্তু আমরা তো দিতে পারি না, কারণ দেওয়ার মতন এখনো পরিস্থিতি আসেনি। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া, সমস্ত মিডিয়ার ক্ষেত্রে আমরা দিতাম, কারণ এই 6 বছরে আমলে যে সব ধরনের রাস্তাগুলো করে গিয়েছে সেদিকে সর্বনাশ, এখন আড়াল যোগ্য নেই। কিন্তু তাদের সবকা বিকাশ রাজ্যটাকে সরকার বিনাশ করে দিয়েছে। কিন্তু বলবো এই সরকারের সম্বন্ধে, বেকারের ঊর্ধ্বমুখী হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, ট্রেডের মাধ্যমে পাস করে রয়েছে, কিন্তু চাকরি দিতে পারেনি। সমস্ত ক্ষেত্রে কি বলবো এই সরকারের সম্বন্ধে আমরা বলতে বলতে, কিন্তু আমরা তো তার মধ্যেও দেখি, কিন্তু তাদের পেছনে মানুষ দূরাচ্ছে। কিন্তু কি কারণে দূরাচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। কারণ আমাদের রাজ্যে যারা বিজেপি করছে তাদের ঘরেও তো বিএনএম, এএনএম, নার্সিং, বিএসসি নার্সিং করে রয়েছে, কিন্তু তাদের ঘরে ছেলেমেয়েরাও কিন্তু চাকরি পাচ্ছে না, কিন্তু তারাও কোনো কথা বলছে না। কিন্তু যে রাজ্যে সমস্ত চাকরির পোস্টগুলো বন্ধ করে দিয়ে যাচ্ছে, স্কুলটা বন্ধ করে দিয়েছে। আমরা দেখলাম একটা পত্রিকার মাধ্যমে বিপ্লব দেবের সময় 961টা, মানিকসার সময় 149টা স্কুল বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে বামপন্থী সরকারের থাকাকালীন যে ধরনের স্কুল, পাহাড় পর্বত সমতল স্কুলগুলা করে দিয়ে গিয়েছে, কিন্তু সমস্ত স্কুলগুলা বন্ধ করে দিয়েছে। পাহাড়ে তো বন্ধ করেছে, কিন্তু সমতলের মাধ্যমে বহু জায়গা আছে, প্রপার সাইডের মধ্যে স্কুলগুলা বন্ধ করে দিয়েছে। কিন্তু একটা স্কুল মানে তৈরি করে নিয়ে এবং করার মতন ক্ষমতা থাকা তো তাদের নাই, কিন্তু তাদের হলো বন্ধ করে রাখা দেওয়ার মতন পরিস্থিতি রয়েছে। কি বলবো, সেটাই বলবো, আমরা মানুষ রুখে দাঁড়াতে হবে। তাই সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আন্দোলন করতে হবে। এই সরকার মানুষের জনগণের জন্য কাজ করার কোনো ভূমিকা নাই, বেকারের স্বার্থে কোনো কাজ করতে হবে না। সমস্ত বেকার যুবক যুবতীরা রাস্তায় রুখে আন্দোলন করতে হবে, সেটাই আমাদের আবেদন থাকবো TV24 মাধ্যমে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম যেটা আজকে আপনাদের ক্যাপশনে দেওয়া আছে, ভোট বয়কটে কি প্রধান কাজ, সেটা আমার মনে হয় ভোট বয়কটটা যেটা করেন ওরা না বুঝে ঠিকই করেন। ভোট বয়কট করলে কি হবে? আমাদের বাঁচার সমস্ত জিনিস সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যের সবকিছু করার জন্য তো ভোটে নিয়োগ করা হয় মানুষকে। ভোটে যারা সরকার তৈরি হয়, সরকারটাই ভালোভাবে এই রাজ্যটা চালানোর জন্য তৈরি করে। তো আমরা যদি সেই জিনিসটা থেকে বিরত থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? আর আরেকটা জিনিস, যে মশার দুঃখে মশারিতে আগুন দেওয়া, ভোট বয়কট করাটা হবে মশার দুঃখে মশারিতে আগুন দেওয়া। কিরকম? ধরেন আমি যদি ভোট না দিই, তাহলে তারা কি সরকারটা গঠন করবে না? যেমন এবার তো এর আগেও আমরা শুনেছি লোকসভা নির্বাচনের সময় ভোট বয়কট হয়েছিল, বিধানসভা তো কিছু কিছু জায়গায় বয়কট হয়েছিল। বয়কট যে হয়েছে সারা ভারতবর্ষেরও বিভিন্ন জায়গাতে একটু একটু দেখাইছে, যেমন ওয়েস্ট বেঙ্গলও দেখাইলো ভোট বয়কট আপনার ব্যাপারটা। ভোট যে বয়কট করলো, ওইখানে কি নির্বাচন নিশ্চয় হয়েছে, সরকার গঠন নিশ্চয় হয়েছে, প্রধানমন্ত্রী নিশ্চয় হয়েছে? তাহলে যারা ভোট বয়কট করলেন তাদের কি হলো? তাদের তো কিছুই হলো না। এমনকি সুপ্রিম কোর্ট সেগুলি বা নির্বাচন কমিশনকে সেগুলি দেখেন, বিচার করেন, কোনো কিছু তো করেন না। নির্বাচন কমিশন তো সেই একই পদার্থের মানুষ, হ্যাঁ, তারা কিন্তু এই যে সরকারের ধাস হয়ে চলে। কারণ কে ভোট দিল, কে দিল না, কেন দিল না, কেন দুর্নীতি হলো, কোথাও কোনো কি বিচার আচার আছে? সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনার থেকে আরম্ভ কোনো কিছু তো নেই। তারপর ভোটগুলি তো সঠিকভাবে তো ভোটে হয়ই না। তারা যদি
রাগ কইরা ভোট না দেয়, আমার মনে হয় শাসক দলের তারা আরো আরাম হবে। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করবেন অথবা তাদের ভোটের মার্জিনটা আরো বাড়িয়ে নিতে পারবেন। ত্রিপুরা রাজ্যে যে নজিরবিহীন ঘটনা চলছে, বিধানসভাতে চলেছিল 40,000-এর মধ্যে 35,000 মানুষই তার পক্ষে, অথচ একটা রাস্তা করে না, মানুষ আন্দোলন করে, স্কুলে মাস্টার নাই আন্দোলন করে, এই জল নাই আন্দোলন করে, বিদ্যুৎ নাই আন্দোলন করে। কোন জিনিসটার জন্য আন্দোলন করে না? আন্দোলন মানে তারা প্রতিবাসীর মধ্যে তারা যে রাস্তা দেয় বয়, লাভ যারা না থাকে রাস্তা বলে কি হবে? তারা তো বেহায়ার মতো, এই সরকারটা হইলো বেহায়ার মতো, যে মানুষ যা খুশি তা করুক, আমাদের লুটতরাজ পয়সা বানানো সবকিছু তো আমাদের ঠিক আছে, এবার মানুষ ঘরে বসে বসে যা হয়েছি করলে আমাদের কোনো আসে যায় না। এই জন্য বললাম যে ভোট বয়কট করলে কি হবে? বিধানসভাতে যেরকম হইলো, লোকসভাতে তো এরকমই হইলো। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী 5 বছর কাটাইতে পারলো না, তারে সরাই দিল কোন দোষে, আবার আইনা তারে দিল। 7 লক্ষ ভোট বেশি পাইয়া পাস করছে। ভারতবর্ষে এরকম নৈতিকবিহীন, আমার তো মনে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ভোট সে পাইলো। সে এরকম কি তার গুণাগুণ, তার যে গুণাগুণ তো সবাই জানে, ত্রিপুরা রাজ্যের না, ভারতবর্ষে না, সবখানে। কারণ তার তো কথাবার্তি তো দুর্লভ কথা, কথাবার্তি তো সঠিক কথা বলে না। ওই মানুষের বাড়ি যে ঝুল খাওয়ান, ওই মানুষের কয় গরু ফালতো ইনকাম করানোর কথা বললে, এই যে কতগুলি ওই যে কি কয় মহাভারতের কোন যুগের মহাভারত নিয়ে কি কি আলোচনা, এই বিভিন্ন ধরনের আলোচনা সে করলো, এগুলি তো মানুষের রুচি। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যাঁ, হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। ভোট বয়কট কি শেষ হচ্ছে না? ভোট বয়কট আমরা লোকসভাতেও দেখেছি, তার পূর্ব আসনও দেখেছি, পশ্চিম আসনও দেখেছি। হ্যাঁ, তো ভোট বয়কটের শেষ কথা না। এখানে আসলে ছাপ্পা ভোট হইলো শেষ কথা। ছাপ্পা ভোট যে দিতে পারবে সেই দিচ্ছে। আর এবার পঞ্চায়েতে আমার তো মনে হয় না, আগে 96% দিকেছিল বিরাপত্তির জন্য, এবার মনে হয় 100% হয়ে যাবে। কারণ এবার তো বিপ্লব দেব চলে এসছে, দেখলাম আজকে একটা চ্যানেলে উনি পূজা দিচ্ছেন এবং পঞ্চায়েতের জন্য উনি ময়দানে নামবেন। ময়দানে নামবেন মানে কি, উনি 7 লক্ষ ভোটে জিতেছেন, এবার পঞ্চায়েতে পুরো 100% করে ফেলবে। তবে আর যেভাবে ওরা টাকা পয়সা খেয়ে নিচ্ছে, আপনি যেগুলি দেখাচ্ছেন যে একটা গ্রামে ঢুকে আপনি প্রধানের আগের ইতিহাসটা নেবেন আর এখনের ইতিহাসটা নেবেন, বর্তমানে তার সম্পত্তি কতটুকু পরিমাণ হয়েছে। কারণ এত কাজপানি খাওয়া হচ্ছে। আপনি যদি দেখেন আজকে নেট নিয়ে যেভাবে গোটা ভারতবর্ষে উত্তাল পাতাল শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে, এইভাবে যদি এখানে আন্দোলনটা না করতে পারে জনগণ, তাহলে কিন্তু এইভাবে চলতে থাকবে। সাধারণ মানুষের জন্য ওরা কোনো ভাবে না, ওরা নিজেদের কথাই ওরা ভাবে, কাজপানির কথাটাই ভাবে। আর আরএসএস এর নীতিটাই হচ্ছে গোটা ভারতবর্ষটাকে অন্ধকারে ছেড়ে দাও, অর্থাৎ শিক্ষার থেকে স্বাস্থ্য থেকে সবকিছু। আপনি দেখবেন 40 লক্ষ টাকা দিয়ে যদি আপনি প্রশ্নপত্র পেয়ে যান, আপনার মেধার দরকার নেই, আপনি এমনিতে ডাক্তার হয়ে যাবেন। এরপরে আপনি গরু মারার ডাক্তার হয়ে যাবেন। মানুষ কি ট্রিটমেন্ট করবেন? তো এই জায়গা দাঁড়িয়ে আমি বলবো যে এই ত্রিপুরাবাসী শুধু এলাকা ভিত্তিক ওই বয়কট করলাম এতে কিছু হবে না। সমস্ত লোক একত্র মিলে আন্দোলন করতে হবে। গোটা ভারতবর্ষে যেভাবে এখন আন্দোলন চলছে, এইভাবে যদি আন্দোলন করতে পারে তাইলে সজাগ যদি হয় সরকার। দেখেন আগে এখন পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী চুপ করে বসে আছেন, উনি কিন্তু বলছেন না কিছু, কারণ উনি জানেন গোটাটা ওনার ভিতরই হয়েছে। তো সেই জায়গায় ত্রিপুরা রাজ্য সেম অবস্থা, যার ফলে চাকরি বাকরি কিছুই হচ্ছে না। কারণ প্রত্যেক দিতে গেলেই আপনি যোগাযোগ করতে হবে কোনো নেতা মন্ত্রী বা কোনো আমলার সাথে, তারপরে গিয়ে আপনার যদি চাকরিটা হয়। হ্যাঁ, তো এখানে যে আপনি দেখাচ্ছেন যে এইসব রাস্তাঘাট, এগুলি তো আমরা মানে দিনকে দিন দেখে আসছি, আপনারা তুলেও ধরছেন, গ্রামের লোকরা খুব কষ্ট হচ্ছে। কিন্তু দেখুন গিয়া এখানে
না, কিছুই পাবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে সব মানুষ দল মত নির্বিশেষে একত্রে আন্দোলন করে রাজ্যটাকে উত্তাল পাতাল করে দেব, তাহলে যদি সরকারটা একটু নড়ে চড়ে বসে। আর নতুবা এইভাবে ভোট বয়কট করলে কিচ্ছু হবে না। পঞ্চায়েতে তারা 100% দিতে যাবে, কারণ বিপ্লবদের চলে এসছে পঞ্চায়েতের জন্য, তারা আর কিছুই করতে পারবে না। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দাদা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। দাদা, ভোট বয়কটটা মানুষ কখন করে জানেন? যখন মানুষ তার তার মানে চলার গতি, তার আপনি টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন সরকারের প্রতি, তখন মানুষ ওই ভোট বয়কটে যায়। কারণ দেখেন ৭৫ অঞ্চলের অবস্থা তো দেখছি, আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমি একটা জিনিস বলব, যারা নগর পঞ্চায়েত করেছেন, এই নগর পঞ্চায়েতের মধ্যে যে ব্যক্তি আছেন, যিনি নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, ওনার কাছে যখন আমরা যাই যে আমাদের দেখেন রাস্তাগুলো কি অবস্থা, তখন কিন্তু নগর পঞ্চায়েত বলে আমার কিছু করার নেই, আমি দেখব। কিন্তু দেখেন যে রাস্তাঘাটের অবস্থা, নগর পঞ্চায়েতের রাস্তাগুলি আমরা এত, নগর পঞ্চায়েত যাকে বলে, এই নগর পঞ্চায়েতের রাস্তাগুলি এত খারাপ, আর ৭৫ অঞ্চলের মানুষ তো কি অবস্থায় আছে। কারণ এই সরকারটা মুখে বড় বড় কথা বলে, কারণ ওরা ভোটে জিতে না, তো ওদের ভোটের কোনো প্রয়োজন নেই, ওরা নির্বাচিত দরকার নাই, ওরা মনোনীত হলেই চলে। কি মানুষ চলতে পারে না, কি অবস্থা রাস্তার। এই যে নেতারা যারা আছে তারা কি অন্ধ? তারা চোখে দেখে না? এই রাস্তা দিয়ে তো বিজেপির লোক, সিপিএম এর লোক, কংগ্রেসের লোক সবাই হাত চলাফেরা করে, কিন্তু ওদের তো দেখা উচিত যে রাস্তাটি কি অবস্থা আছে। দেখুন, বিগত সরকারের আমলে যে রাস্তা হয়েছে, এই রাস্তাগুলো মেনটেনেন্স করে রাখার মতন ক্ষমতা নেই এই সরকারের। কারণ ওরা যে রাস্তাঘাট, স্কুল, কলেজ করেছেন, সেইগুলো মেনটেনেন্স করে রাখার মতন ক্ষমতা নেই। ট্রিবল ইঞ্জিনের সরকার আমাদের রাজ্যে দাদা। এটা তো আপনাদের সংবাদের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এটা আমাদের এলাকাতে কথাই বলছি। আমি আপনার এই নোয়াবাড়ি থেকে বলছি যে এখানে বহুত নেতৃত্ব আছেন, তিস্তা প্রমুখ আছেন, যুব মোর্চা আছেন, মহিলা মোর্চা আছেন, সবাই তো এই রাস্তা দিয়ে হাঁটেন। কিন্তু ওনারা সরকারে আছেন বলে কি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন না? ন্যায্যটাকে ন্যায্য বলবেন না? এই রাস্তা দিয়ে তো সবাই হাঁটে। একটা ফায়ার সার্ভিস ঢোকা যায় না, একটা অ্যাম্বুলেন্স ঢোকা যায় না, একজন মানুষ বাইক দিয়ে চলা যায় না, কি অবস্থা রাস্তার। তারপরে বলে আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই নিয়ে বিশ্বাসের সরকার। এই হলো দাদা, কি বলবো, বলতে বলতে তো আর প্রতিদিন বলা যায়, মানুষ শুনি, অনেকে বলে। আজকে আমিও বললাম, একটু মনে আনন্দ হলো, দেখি আনন্দের সহিত বললাম এই রাস্তাঘাট দেখে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কথা বলুন। স্যার, আপনার তো এখানে টপিক দিচ্ছেন যে ভোট বয়কট কি শেষ অস্ত্র? ভোট বয়কট করে কিসের বয়কট? এখানে তো বর্তমান রুলিং পার্টি এটা ভোটে দাঁড়ায়, বিরোধী তো ভোটে দাঁড়াইতে ভাবতে পারবেই না, দিবেই না।
তো এখানে আর বয়কট করবো কি স্যার? ওরা তো বলে দিচ্ছে যে আমাদের ভোটের দরকার না, জিতলে সারে। বর্তমান রুলিং পার্টি বা বর্তমান সরকারের নেতা মন্ত্রীরা বা প্রার্থীরা কইতে আছে আমাদের ভোটের দরকার না, আমরা জিতলে সারে। কিন্তু তারা তো জিততেই যাবো, তো ওরা কাজ করবে করতে গিয়া, আর আমরা বা বয়কটে বা করবো আর কি? চলছে, চলো, চলতে থাকো। এইভাবে চলতে চলতে মানুষের যখন হার উৎপীড়ন একখানে যাইব তখন টেরটা পাইব, এরপরে যাইয়া যদি কিছু ব্যবস্থা নেয়, তাহলে তারা তো ভোটে লাগে না, রুখেও দাঁড়ায় না। তো তারা তো চলছে, চলো, চলতে থাকো, দেখা যাক। কি আর বলবো স্যার, গ্রামে গঞ্জে গেলে, শহরের কথা ভাবছেন, আমি গ্রামের লোক, গ্রামে রাস্তাঘাট, স্কুল, বিদ্যুৎ, জল ইত্যাদি সব শেষ, সব কিছু শেষ স্যার। লাভ নাই, তো কি করবো স্যার? দুঃখের আছে জীবন করা, তাদের আবার দুঃখ কিসের? এটা আমরা স্যার দুঃখ করি, আমি দুঃখ করি না স্যার। ভোট বয়কট এই কি শেষ অস্ত্র? নাই না, এটা কোনো একটা অস্ত্রই না। ঠিক আছে স্যার, নমস্কার। এবং অনেকে সেটা স্বীকার করবেন। বিভিন্ন জায়গায় যারা জনপ্রতিনিধিরা নির্বাচিত হন, ভোটের সময় ভোট প্রার্থনা করেন, পরবর্তী সময় তারা কতজন আছেন জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে সেই এলাকার সমস্যার সমাধানে সরব হন। হয়তো অনেকের কাছে বলবেন যে তাদেরও একটা দায়বদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে। নমস্কার, কি বলছেন? নমস্কার মিহির বাবু, আমি সামনে রায় বলছি। হ্যাঁ, ভোট বয়কটিং শেষ অস্ত্র, কারণটা তো দেখলাম রাস্তা। তার মানে গতবার ওরা মানে এমনি দিন আপনি দিন দিচ্ছিল, তারপরে কাজ তো কিছুই করে নাই। এই কি রাস্তার অবস্থা 5 বছরে। কাজে ভোট বয়কট লাস্ট অস্ত্র না, কারণ ভোটে কমপ্লিট করতে হবে, তা না হইলে পরে ওরা এমনি হবে। আবার 5 বছর এই রাস্তা তো তখন সমুদ্র হয়ে যাইব। কাজে ভোট করো বাবু, ভোটে করো, কন্টেস্ট করো। তারা যদি কাজ না করে, তোমরা যদি জিতো, তোমরা কি কাজ করবে, তখন মানুষ এটা জাজ করবো। ভেরি গুড টপিক, ভালো থাকবেন, টেক কেয়ার। ওকে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? সাতটা ভোটার হলে 416টা লোক অন্য সম্প্রদায়ের ভোটার। তো আপনারা মানে মূলত কি চাইছেন? আমরা চাচ্ছি যে এখানে যে এসসি রিজার্ভেশন গভর্নমেন্ট কোন নির্বিঘ্নে করা হচ্ছে, আমরা তা জানতে পারলাম যে 3% যদি এসসি হয় তাহলে এখানে দেওয়া হয়। তাতে দেখা গেছে যে এখানে 3% নয়, এসটিও নেই এবং এসসিও নেই। তারপরে দেখা গেছে যে এখানে তারা মানে এই অডিটের ব্যাপারে তারা মানে এটা সিদ্ধান্তটা অনেক বেশি, কিন্তু এসসিদের গেলে এখানে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে বিভিন্ন ধরনের জাতি, যেমন ধরো বিজেপি, কংগ্রেস, সিপিএম আছে, তারা প্রার্থী নির্বাচিত করতে পারছে না। হ্যাঁ, যার কারণে এসসি একটা দুটা পরিবার আছে যারা আছে এখানে 5-6 বছর ধরে একটা গোড়া এখানে এসেছে এসসি, আর একটা গড় এসেছে তার 2টা ভোটার, তারা 1 বছর হয় না এখানে। তো আমাদের এরিয়ার সঙ্গে তাদের কোনো কিছু জানা নেই। তারা আমরা এই জন্যই যে অবজেকশন করছি যে এখানে তাদের আমাদের উন্নয়ন কোনো করতে পারবে না। মানে তাহলে এসসি ক্যান্ডিডেট প্রত্যাহার না করলে আপনারা ভোট বয়কট করবেন? তো আপনারা যে এই যে সিদ্ধান্তটা আজকে নিলেন, এসসি ক্যান্ডিডেট না, এসসি রিজার্ভেশনটা, তাহলে তাহলে মানে আপনারা যে এই সিদ্ধান্তটা নিলেন এটা কি দলমত নির্বিশেষে? দলমত নির্বিশেষে, মানে গ্রামের সবাই দলমত নির্বিশেষে এটা সিদ্ধান্ত নিয়েছে যে এসসি রিজার্ভেশন যদি উড্ডল করা না হয় তাহলে ভোট বয়কট হবে। আপনারা এই ব্যাপারটা কি পরবর্তী সময় কি জেলা শাসক বা এসডিএম কে জানাবেন? আবার আমরা পৌঁছে দেবো, একবার পৌঁছে দিয়েছিলাম, তাদের সঙ্গে আলোচনা করেছিলাম, তাই এটা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই এবং আমাদেরকে কোনো জানানো হয় নাই। প্রথমবার যেটা জানিয়েছিলেন সেটা কি লিখিতভাবে না মৌখিক? আমরা লিখিতভাবে জানিয়েছি। দ্বিতীয়বার আবার মৌখিকভাবে লিখিতভাবে জানাবেন? আমরা লিখিতভাবে জানাবো। দেখলাম এই রাস্তাটা বেহাল দশা, আপনারা পথ চলাচলে খুব অসুবিধা হইতেছে। এটা কোন গ্রাম পঞ্চায়েতের 54 কদমতলা কুর্তি বিধানসভা অন্তর্গত কুর্তি গ্রাম পঞ্চায়েতে 4 এবং পুরানা 5 নতুন 6 এই 2টা ওয়ার্ডের মানে
প্রায় 200 থেকে 250 পরিবারের বসবাস আর এই রাস্তার উপরে। বিগত 10 বছর যাবৎ কুর্তি বিধানসভা এমএলএ আছেন ইসলাম উদ্দিন, তারও কোনো উদ্যোগ নাই এই রাস্তার ব্যাপারে। বিগত 5 বছর থেকে কুর্তি গ্রাম পঞ্চায়েত প্রধান আছে সুব্রত শব্দকর, তারও কোনো উদ্যোগ নাই। শুধু খোয়ার পরে খালি ওইব পঞ্চায়েত বছরও একদিনও কোনো না তারা। এরকম পরিস্থিতিতে গোটা পঞ্চায়েতের মানে কাজ কারবার খালি এই রাস্তা নয়, গোটা পঞ্চায়েতের মাঝে এমন মেইন রাস্তা বাদে গ্রামের কোনো রাস্তা আটার উপযোগী কোনো রাস্তাও নাই। কিন্তু তারার কাছে কোনো উদ্যোগ নাই, শুধু তারার মাত হইল গিয়া ওইব। তারা শুধু খালি মিটিং করতা মিছিল করতা গেলে খালি গোপনে মিটিং মিছিল এই পর্যন্ত, আর পঞ্চায়েত খোলার কোনো নামও নাই। আজকে যে কোনো মানুষে গিয়া পঞ্চায়েত গিয়া কিছু হইতো বা কিছু যদি হইতো, রাস্তাঘাট হইতো কি না হইতো। প্লাস এই ওয়ার্ডের বর্তমান যে মেম্বার যেই না আছেন জুবেদা খাতুন, তানও কোনো উদ্যোগ নাই যে রাস্তাঘাট হইতো কি হইতো না। শুধু খালি নিজের চিন্তা কিলা হইতো, নিজে কিলা খাইতা বাস্তা, খালি ও চিন্তা, রাস্তাঘাটের কোনো চিন্তা কেউ নাই। জুবেদা খাতুন কোন দলের? বিজেপির মেম্বার। প্লাস এই ওয়ার্ডের সিপিএমের মেম্বার আছেন তাজউদ্দিন, বিগত 10 বছর তাই মেম্বার, কিন্তু তারও কোনো উদ্যোগ নাই এই ওয়ার্ডের। কিন্তু এমএলএ তো আজকে দেখো 10 বছর তাই এমএলএ, কিন্তু এই ওয়ার্ড গাঁওসভারও তান গাঁওসভা তাই নিজে ও গাঁওসভার বসবাস করতা, কিন্তু তারও কোনো উদ্যোগ নাই রাস্তাঘাটে। বর্তমান যে এমএলএ আছেন, বর্তমান যে এমএলএ ইসলাম। হ্যালো, হ্যাঁ আমি কুমার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। ভোট বয়কটের যে বলছেন, মানে এটা দেখুন, জনগণ মানে সাধারণত প্রশাসন হোক, জনপ্রতিনিধি হোক, মানে সব জায়গায় ঘুরে যখন কোনো সুরাহা পাচ্ছে না, কোনো পরিষেবা পাচ্ছে না, তখন ওই ভোট বয়কটের ডাক দেয়। ভোট বয়কটের ডাক দিলে সেগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে প্রশাসন থেকে রাজনৈতিক দল, সরকার, মানে সরকারের যারা প্রতিনিধি আছে ওনাদের কাছে সহজেই পৌঁছানো যায়। তবে অনেক ক্ষেত্রে দেখছি এইসব ভোট বয়কটের ঘোষণা দিয়েও কোনো কাজ হয় না। প্রশাসন যেমন দেখলাম ওই পঞ্চায়েত নিয়ে একটি সংরক্ষিত করেছে, সেটা যদি আইনগত হয় তাহলে তো জেলা শাসক বা আইনে লেখা আছে আইন মানতে পারতো। তাহলে এরকম যদি হয়, এবং ভোট বয়কট যে বলছে ওনারা বলে, ওনাকেই বলে ভোট বয়কট, আমি বলবো এটা মানে ঠিক নয়। যদি যে মানে যে কোনো দলই হোক বা যে কোনো পঞ্চায়েত হোক, তার বিরুদ্ধে ভোট দিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোট বয়কট করেন, অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী হয়ে যায়, কিন্তু জনসেবার জন্য কোনো কিছু হয় না। ওনাদের যে সরকারি পরিষেবা, মানে কি বলবো, সরকারি যে মানে সুযোগ সুবিধা সব কিন্তু বুক করতে পারে। আমি বলবো ভোট বয়কট করবেন না, ভোট দিন। মানে অন্যায়ের প্রতিবাদে ভোট দিন। আপনাদের যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা যদি না পান, তাহলে কি বলবো, তার বিরুদ্ধে ভোট দিন। ভোট আমাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটা থেকে মানে কেউ যেন বাদ না যায়। ভোট দিবেন, মানে অন্যায়ের প্রতিবাদে পরিষেবা যদি না দেয়, যে দায়িত্বে আছে সেই দায়িত্ব যদি পালন না করে, তার বিরুদ্ধে ভোট ভোট নাগরিকের করতে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভোট বয়কটের ডাক দেওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে, ওনাদের দাবি দেওয়া অনেকাংশে পূর্ণ হয়ে যায়। এমন আছে কথা, এটাই বলবো, ভোট বয়কট করবেন না কেউ, ভোট দিবেন, অন্যায়ের প্রতিবাদে ভোট দিবেন, পরিষেবার স্বার্থে, জনস্বার্থে ভোট দিবেন। ধন্যবাদ। শুধু আগরতলাই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় যে ছবিগুলো আপনারা দেখছেন, যে দৃশ্যগুলো দেখছেন, কথাগুলো শুনছেন, তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নাগরিকদের সমস্যার সমাধান করা হচ্ছে প্রশাসন সরকারের কাজ। যে কোনো সরকারের একটা নির্দিষ্ট সময় থাকে, সে নির্দিষ্ট সময় মানে সেখানে 5 বছরের মধ্যে সেই কাজ করতে হয়। নমস্কার, কে বলছেন? আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। ভোট বয়কট করে কি লাভ হবে? কোনো লাভ নেই। ওরা তো রুলিং যে পার্টি আছে, ওরা তো ছাপ্পা ভোটে জিতবে। ভোট বয়কট করে আর রাস্তাঘাট বন্ধ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তারা তো ছাপ্পা ভোটে জিতে 2018 থেকে 2023 অব্দি কোন ভোটে তারা নির্বাচিত হয়েছে? আসল ভোটে নির্বাচিত হয়নি। এই যে মেয়র যে হয়েছে, উনি কি অরিজিনাল ভোটে জিতেছে? না, ছাপ্পা ভোটের এমএলএ। সুতরাং ভোট বয়কট করে কোনো লাভ নেই। যাবেন না, এটা হচ্ছে আলাদা ব্যাপার। নমস্কার।
নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা বুট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ হচ্ছে বুট বয়কট করার কারণ কি, আমরা যদি বুট দিলাম, বুট দেওয়ার কারণ হচ্ছে এই দেশের নাগরিক বলি আমরা বুট দিলাম। এই দেশে যদি আমরা বুটের কোনো মূল্য থাকলো না, তাও আমরা বুট দেওয়ার কোনো প্রয়োজন আসে না। আমরা নাগরিক হিসাবে নাই, তো আমরা বুট দিব কাকে? আমরা মেম্বার প্রধান কাকে বানাবো? আমরা রাস্তাটা এতদিন যাবত 40 বছর যাবত রাস্তাটা হয় না। ওরা কি দেখে না? সরকার কি দেখে না? ডিএম, এসপি, জেলা পরিষদ, বিকেল সব অফিসের সংলগ্নে একদম পাশাপাশি। জেলা পরিষদ থেকে মনে হয় না 100 ফুট হবে বলে, ডিএম অফিস থেকে 50 মিটার হবে বলে মনে হয় না। এরপরেও রাস্তাটা হচ্ছে না। আমি বলছি যে এই রাস্তাটা যদি না হয়, তা আমরা ভোট আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি আমরা পাড়া প্রতিবেশী পঞ্চায়েতের 1 নং। আপনারা শুনলেন, নাগরিকদের বক্তব্য শুনলেন। আমরা নাগরিকদের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা অনেকে আমাদের সঙ্গে কথা বলেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেখানে ভোট বয়কট কি শেষ অস্ত্র, আপনারা সিদ্ধান্ত নিন। তার পাশাপাশি আরও একটি কথা বলা, আজ রাত 10টায় শুভরাত্রি অনুষ্ঠানে রাজ্যের এমন একজন ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন বা স্টুডিওতে থাকছেন, যিনি এই সময়ের মধ্যে রাজ্যের প্রায় প্রত্যেকের কাছেই খুব পরিচিত মুখ। কিন্তু এই পরিচিত মুখেও যে একটা অন্যভাবে তাকে চেনা যায় সম্ভব, বা তিনি যে ফর্মে থেকে, যে প্ল্যাটফর্মে থেকে এতদিন পর্যন্ত আপনাদের কাছে পরিচয় দিয়েছেন, বা আপনারা তার পরিচয় জেনেছেন, বা আপনি তাকে যেভাবে চিনেছেন বা জেনেছেন, তার চেয়েও যে একটা আলাদা দৃষ্টিভঙ্গিতে তিনি চলেন বা চলেছেন, সেটা গোপনে এতদিন ধরে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেননি, বা তার মতন করে তিনি প্রকাশ্যে আনতে চাননি, গোপনীয়তা বজায় রেখেছেন। তার কাহিনী, তার কথা থাকবে আজ শুভরাত্রির অনুষ্ঠানে রাত 10টায়। এবং অবশ্যই আপনারা কথা বলবেন, আপনাদের মতন করে অনুষ্ঠানটিতে অংশ নেবেন। আপনারা দেখবেন অনুষ্ঠানটিতে রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তাকে এতদিন ধরে আপনারা যেভাবে দেখেছেন কিংবা চিনেছেন, বা তার সম্পর্কে যে ধারণা আপনাদের কাছে ছিল, আশা করি আজ রাত 10টার পর আপনাদের ধারণা পাল্টে যাবে যে তিনি আরও একটি গুণের অধিকারী। সেই মানুষটির কথা আজ শুভরাত্রি অনুষ্ঠানে শুনবেন, আপনারা অংশ নেবেন, আপনাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেই অনুষ্ঠানে। এখনকার মতন শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।